এই যে এগুলো রাখেন। আসসালামু আলাইকুম সবাইকে। আহ, আজকে আহ, আমাদের সাথে যোগ দিয়েছে ডক্টর বুশরা, ভাইরোলজিস্ট। সাথে আছে বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর ডক্টর নাজমুল সালেহিন, এবং আমি আছি শহীদুল, এবং সাথে আছে আমাদের গ্রুপ অ্যাডমিন নাজমুল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের যে লাইভটা, সেই লাইভে একটু জয়েন করার জন্য। আমরা আজকে চেষ্টা করব তোমাদের সর্বোচ্চ সংখ্যক প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য, এবং আমাদের জন্য এটা আরো ভালো হয়েছে। আমি গত কয়েকটা লাইভে বারবার বুশরার কথা বলেছিলাম, তা আজকে আমি বুশরাকে পেয়েছি অবশেষে। ও হচ্ছে একজন ভাইরোলজিস্ট। তো আমরা এখন করোনা ভাইরাসকে নিয়ে অনেক বেশি চিন্তিত সবাই। আমার মনে হয় বুশরা অনেক ভালোভাবে দিক নির্দেশনা দিতে পারবে। এছাড়াও অন্যান্য জেনারেল কোনো যদি তোমাদের সমস্যা থেকে থাকে, অর্থাৎ কি বলবো এটাকে, শারীরিক সমস্যা অথবা মানসিক সমস্যা অথবা উভয় সমস্যা যদি কারো কোনো কিছু থেকে থাকে, আমাদেরকে প্রশ্ন করলে আমরা চেষ্টা করব তোমাদেরকে তার উত্তর দেওয়ার জন্য। তো আমি লাইভে কি অ্যাকচুয়ালি শুরু হয়ে গেছে হ্যাঁ, নাজমুল? লাইভ চলছে। ফ্রম তো মাই পয়েন্ট অফ ভিউ আমি একটা প্রশ্ন করতে চাই। আগে তুই শেষ কর। হ্যাঁ, যাই হোক, আমরা তাহলে ফর্মালি তাহলে এখন থেকেই শুরু করছি। তা আমরা আসলে এত বেশি সিরিয়াস থাকবো না, এটা এমন সিরিয়াস কোনো বিষয় না। আমরা আমাদের প্রশ্নের উত্তর, অ্যাকচুয়ালি এই অবস্থাটা কি অবস্থায় যাচ্ছে এবং কি হতে পারে এবং আমাদেরকে কি কি সাবধানতা নেওয়া লাগতে পারে সেই ব্যাপারে আমরা একটু কথা বলবো, এবং এর সাথে সাথে আমরা অবশ্যই টুকটাক একটু আড্ডাও দিব সবার সাথে। সালেহিন। না, আমি একটা যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা ভাইরাসের একটা বিলুপ্তি আছে। করোনা ভাইরাস আসছে, সার্স আসছে, সবকিছু একসময় বিলুপ্ত হয়ে গেছে। ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, যে কোনো ভাইরাসের একটা বিলুপ্ত টাইম টু ফেজটা, এটা যে সর্বোচ্চ পিকটা এটা কত দিন হতে পারে? এটা হলো আমার একটা ফার্স্ট কোশ্চেন। এটা আমার জানার স্বার্থে আমি একটু বুশরার কাছেই করতে যাচ্ছি। এবারে করোনা ভাইরাস নিয়ে যেটা কবে শেষ হবে এটা নিয়ে তো সারা বিশ্বব্যাপী আমরা সবাই চিন্তিত। আমেরিকার সায়েন্টিস্ট, চায়নার সায়েন্টিস্ট থেকে শুরু করে ডব্লিউএইচও এবং বিভিন্ন দেশের সব সায়েন্টিস্ট এটা নিয়ে চিন্তিত এটা কবে শেষ হবে। তো যে কোনো ভাইরাস বিলুপ্তি, যেমন এখন পর্যন্ত পৃথিবীতে একটা ভাইরাস বিলুপ্তি হয়ে গেছে, সেটা হচ্ছে কোনটা, স্মল পক্স, যেটাকে রাখা আছে। আর সেকেন্ড বিলুপ্তি এখনো পৃথিবী থেকে হয়নি, সেটা হচ্ছে পোলিও ভাইরাস। তো পোলিও ভাইরাস বিলুপ্তি হয়েছে এটা টিকা দেওয়ার মাধ্যমে। হ্যাঁ, সব মানুষকে যখন আমরা 80% বাচ্চাদের টিকা দেওয়ার মধ্যে 20% হার্ড ইমিউনিটি, এভাবে করে করে মাত্র পাকিস্তান, আফগানিস্তান ছাড়া কয়েকটা দেশ ছাড়া সমস্ত পৃথিবীকে মোটামুটি রেডি করে। এখন এই সার্স করোনা ভাইরাস 2, যেটা এবার নতুন যে ভাইরাসটা, এটার একেবারে বিলুপ্তি কিভাবে হবে এটা এখনই বলা খুব কঠিন। তো বিলুপ্তি হওয়ার জন্য দুটো ভাবে এটা কন্ট্রোল করা যেতে পারে, একটা হচ্ছে ভ্যাকসিনের মাধ্যমে, আর একটা হচ্ছে হার্ড ইমিউনিটির মাধ্যমে। ভ্যাকসিন ডেভেলপ করতে এটার খুব চেষ্টা করছে ওয়ার্ল্ড ওয়াইড সব দেশেই, কয়েকটা দেশে খুব আগ্রাও গেছে, যেমন ইউএসএ, চায়না। ট্রায়াল, বিভিন্ন দেশে ট্রায়ালও শুরু হয়েছে, বাট এটা করতে ডব্লিউএইচও ঘোষণা দিয়ে দিয়েছে 18 মাস সময় লাগতে পারে। তো এই মুহূর্তে কিন্তু এই ভাইরাসটা নিয়ে আমরা ভ্যাকসিন পাবো বলে আমরা আশা করতে পারি না। বিল গেটস অলরেডি, তোমরা শুনছো হয়তো, 6 মাসের মধ্যে যাতে ভ্যাকসিন তৈরি করা যায় এরকম একটা কথা বলেছে, কিন্তু এটা আসলে থিওরিটিক্যালি পসিবল, প্র্যাকটিক্যালি ইজ নট পসিবল যে হুট করে একটা ভ্যাকসিন তৈরি করা যাবে। তো ওটা নিয়ে একটা ট্রায়াল চলতেছে। আরেকটা হচ্ছে যদি ন্যাচারালি আল্লাহ যদি আমাদের এটাতে হেল্প করে, হার্ড ইমিউনিটি গ্রো করতে পারে, তাই না? আমাদের দেশে অনেক ভাইরোলজিস্ট এটা চিন্তা করতেছে যে সেই তুলনায় এখনো তাদের কথা হচ্ছে ইনফেক্টেড রেট বা ডেথ রেট কম কেন, কিন্তু আমি এখানে মনে হয় একটু ডিসএগ্রি করি। কারণ আমাদের দেশে টেস্ট কম হচ্ছে, টেস্ট কম হওয়ার জন্য ডিটেকশন কম হচ্ছে, তাই না? আজকে কত, আজকে মানে এখন পর্যন্ত ওই স্ট্যাটিস্টিকটা দেখো যে টেস্ট যত বাড়তেছে তার শনাক্তকরণ কিন্তু তত বাড়তেছে। তার মানে আমাদের প্রকৃত পক্ষে আমাদের বাংলাদেশে এখন কি অবস্থা,
সেটা একদম টেস্ট না করলে আমরা বুঝতে পারবো না, তাই না? তো এখন এই যে আমাদের দেশে অলরেডি হার্ড ইমিউনিটি গ্রো করছে সেজন্য কম নাকি টেস্টের জন্য কম, এটা বলা যাচ্ছে না। তো এই ভাইরাসের বিলুপ্তি হতে হলে অবশ্যই ভ্যাকসিন লাগবে, নাহলে হার্ড ইমিউনিটি লাগবে। হার্ড ইমিউনিটি হলে একদম বিলুপ্তি হবে, ওটা বিলুপ্তি হবে। ন্যাচারালি হার্ড ইমিউনিটি ডেভেলপ করে ইটস ভেরি টাফ, কোয়াইট টাফ। আর এটার ক্ষেত্রে ভ্যাকসিন ডেভেলপমেন্টে একটা অসুবিধা যেটা হচ্ছে যে আরএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস গুলো খুব দ্রুত মিউটেশন হয়ে যায়। এবং এই ভাইরাসটা কিন্তু একটা এনিম্যাল ভাইরাস ছিল যেটা জাম্প করে ব্যাট থেকে প্যাঙ্গুলিনের মাধ্যমে মানুষের মধ্যে আসে। এখন একটা জিনিস খেয়াল করো যে চায়নাতে প্রথমে যেটা সিকোয়েন্স করা হয়েছিল সেখানে দেখা গেছে 2 ধরনের করোনা ভাইরাস। ইন্ডিয়াতে যে সিকোয়েন্সিং করা হয়েছে সেটা কিন্তু পালোজেনিসিসে আরো ডিফারেন্ট শো করতেছে। তাহলে এইরকম যদি এন্টিজেনিসিটি চেঞ্জ হয়ে যায় তাহলে সেটার ক্ষেত্রে ভ্যাকসিন তৈরি করা খুবই ডিফিকাল্ট। আরেকটা ব্যাপার হচ্ছে চায়নাতে বলা হচ্ছে ইনফেকশন ভালো যাদের হয়ে গেছে সেকেন্ড টাইম ইনফেকশন হচ্ছে। আমরা জানি একটা আচ্ছা আচ্ছা অ্যান্টিবডি সেটআপ হয়ে যাওয়ার পর মানে ওটা তো কিছুদিন প্রোটেকশন দিবে, এটা কিন্তু সেটাও দিচ্ছে না। কিন্তু এখানে একটা কনফিউশন আছে, এটা কি মানে অ্যান্টিবডিটা কাজ করতেছে না নাকি ভাইরাসের ল্যাটেন্ট হয়ে যাচ্ছে, এটাও কিন্তু শিওর না। মানে কোনো কিছু এখনো শিওর না। তো এই ভাইরাসটাকে কিভাবে শেষ হতে পারে, একটা হতে পারে ভ্যাকসিন হতে পারে। যদি ভ্যাকসিন তৈরি না করা যায়, ন্যাচারালি কোনো কারণে এই অ্যান্টিবডিগুলো কাজ করে যদি আমাদের হার্ড ইমিউনিটি দিতে পারে তাহলে হয়তো বা তাড়াতাড়ি সম্ভব। আর এই মুহূর্তে কোনো কিছুতেই এর শেষ কিভাবে হবে, এপিডেমিওলজিস্ট আছেন, এপিডেমিওলজিস্টের মতামত কি? এটা একটা ম্যাথমেটিক্যাল মডেল করা দরকার। ম্যাথমেটিক্যাল যেমন ইউএসএ ম্যাথমেটিক্যাল একটা মডেল করেছে যে কিভাবে কত পার্সেন্ট মানুষ ইনফেক্টেড হতে পারে। তো আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আসলে এপিডেমিওলজিস্ট যারা আছেন তারা এখনো ম্যাথমেটিক্যাল মডেলটা করতে পারেন না। আমি যেহেতু আচ্ছা আচ্ছা এপিডেমিওলজিস্ট না, চেষ্টা করছিলাম যে ম্যাথমেটিক্যাল মডেলটা করা যায় কিনা, বাট এখানে অনেকগুলো ডাটা আসলে এখনো পাওয়া যাচ্ছে না। একটা ম্যাথমেটিক্যাল মডেল করতে হলে সৈয়দুল আরো ভালো বলতে পারবে যে অনেকগুলো ডাটা লাগে, তাই না? যে আমাদের প্রকৃত ইনফেকশন রেটটা কিরকম, যেহেতু টেস্ট কম হচ্ছে সেখানে আমরা করতে পারতেছি না, কিন্তু ওই প্রকৃত ইনফেকশন রেটটা আমরা জানতে পারতেছি না। তো সবকিছু এখানে একটা প্রবলেম। আরেকটা প্রবলেম যেটা হচ্ছে যে ইউএসএ তে ভ্যাকসিন ডেভেলপ করলে, চায়নাতে ভ্যাকসিন ডেভেলপ করলে, অস্ট্রেলিয়াতে ভ্যাকসিন ডেভেলপ সেটা যে বাংলাদেশে কাজ করবে নাও তো করতে পারে। আমাদের সিকোয়েন্স ডিফারেন্স হতে পারে। ভ্যাকসিন একটা নির্দিষ্ট অ্যান্টিজেন অ্যাগেইনস্ট যে অ্যান্টিবডি হয় ওটা নির্দিষ্ট অ্যান্টিজেনকে প্রিভেন্ট করে। এখন আমাদের সিকোয়েন্স যদি আমাদের ভাইরাসটা যদি ডিফারেন্স হয় তাহলে কিন্তু ওই ভ্যাকসিনগুলো এখানে কাজ করবে না। সেজন্য অবশ্যই আমাদের এর আগে এর সিকোয়েন্সিং করে যে তার আসলেই ওই ভ্যাকসিনগুলো কাজ করবে কিনা এটা একটা ব্যাপার দেখার দরকার আছে। তো সবাই আসলে কিভাবে যে এটা এন্ড হবে, পুরো পৃথিবী এখন এটা নিয়ে ভাবতেছে যে এই ভাইরাসটাকে এন্ড কিভাবে করা যায়। আমার নেটওয়ার্কে আসলে ডিস্টার্ব দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আনন্দ ইউসুফ, বুশরার কোনো কথা শোনা যাচ্ছে না। বুশরা, আমার কথা শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, আমার মনে হয় তুমি একটু একটা যদি মাইক্রোফোন হেডফোন যদি ইউজ করো তাহলে বেশি বেটার হয়। হেডফোন, আমার হেডফোনটা ঠিক করে আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা থাক, সমস্যা বাদ নাই। দাও, তাহলে একটু জোরে শোনা যাবে আর কি। আচ্ছা ঠিক আছে, জোরে কথা বলতে হবে। এখন শোনা যাচ্ছে আমার হ্যাঁ কথা? হ্যাঁ 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 শোনা যাচ্ছে। লেকচার যখন দাও জোরে জোরে কথা বলো, ঠিক ওরকম করে করো। আচ্ছা, যেহেতু হেডফোন নাই এখন তো জোরে জোরেই কথা বলতে হবে। আনন্দ ইউসুফ, বন্ধু আমি 2য় তলায় থাকি, আমার বাবা 3য় তলায় থাকে, আমার বাসা রাস্তার সাথে। তারপরে কি? হাই হাই, আর তো কোনো কিছু হয় না। এই নাজমুল, কমেন্ট আচ্ছা, তো পড়া যায় না। রাস্তার সাথে মনে হয় কোশ্চেন করতে চাইছে যে জানলা বন্ধ রাখবে কিনা, এরকম কিছু একটা। হতে পারে। আচ্ছা আমি প্রশ্নটা আমি একটু দেখি। হ্যাঁ হ্যাঁ, আমার বাবা 3য় তলায় থাকে, আমার বাসা রাস্তার সাথে, আমরা কি জানালা খোলা রাখতে পারবো কিনা? এখন এই এছাড়া আমাদের বাসায় কোনো ভাড়াটিয়া নাই, আমাদের কি ছাদে যাওয়াটা নিরাপদ? যেহেতু ভাড়াটিয়া নাই, নিজেরা ছাদে দাও আনসার যাওয়াটা দাও। মনে হয় না কোনো ক্ষতি করা আছে। নিরাপদই বলা যায়। ডব্লিউএইচও বলে যে ভেন্টিলেশনটা ঠিক রাখতে। এখন পর্যন্ত কিন্তু বলতেছে যে ভেন্টিলেশন ঠিক রাখতে। যদি রাস্তায় খুব কাছে হয়, সেটা যদি নিচতলা হয়, নিচতলা হয়তো জানলা দরজা খোলা যাবে না, কিন্তু দোতলাতে আমার মনে হয় খুলতে অসুবিধা নাই। দোতলা 3 তলা এসব জায়গায় খুলতে অসুবিধা নাই।
একেবারে যদি রাস্তার পাশে হয়, এই জিনিসটা এখনো এয়ারবর্ন কিনা এখনো কিন্তু এটা সলভ হয় নাই। প্রথমে বলা হচ্ছিল এটা কন্ট্যাক্টে ছড়াবে, কিন্তু এত কন্টাজিয়াস কোনো কিছু কিন্তু এয়ার মানে বর্ন ছাড়া হয় না। এখন বলা হচ্ছে যে মানে ড্রপলেট ইনফেকশন, তাও ড্রপলেট বলতে বোঝায় হাঁচি কাশি, ইভেন কথা বলার সময় যে ধরনের ড্রপলেট গুলো বের হয় এগুলোর মাধ্যমে ছড়ায়। এটা আসলে 1.8 মিটার বা 6 ফিট পর্যন্ত যেতে পারে। তো এই পর্যন্ত এইটুকু এখন রিসার্চ বলতেছে যে এই অবস্থায় আছে। বাট যদি খুব বেশি সন্দেহ থাকে তাহলে আমি বলবো সামনে রাস্তার দিকে যে জানলাগুলো এগুলো না খোলাই ভালো হবে, তবে ছাদে যাওয়াতে কোনো প্রবলেম নাই বলে আমি মনে করি। হ্যাঁ, ভেরি গুড আইডিয়া। সাইফুল ইসলাম, কোভিড-19 এর কয়টা স্টেজ আছে? বুশরা, কোভিড-19 এর কয়টা স্টেজ আছে? কোভিড-19 এর স্টেজ বলতে আসলে কিছু ইনফেকশন হয় মাইল্ড, কিছু হচ্ছে মডারেট টু সিভিয়ার। তো এখন পর্যন্ত স্টিল 80% ক্ষেত্রে কিন্তু মাইল্ড ইনফেকশনই হয়। মাইল্ডের পরে কারো যদি বেশি হয় তাহলে নিউমোনিয়া হতে পারে। বুশরা, তোমার কথাটা শোনা যাচ্ছে না। সিভিয়ার নিউমোনিয়া আরো বেশি হলে এআরডিএস যেটাকে আমরা বলি, অ্যাকুট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, আর তার চেয়েও বেশি হলে সেপটিক শক হতে পারে। এখন পর্যন্ত এই কয়টা স্টেজ, তবে নিউমোনিয়া থেকে পুরো সেপটিক শক পর্যন্ত এইটা শুধুমাত্র ডাক্তারদের জন্যই থাকুক, আর তোমাদের জন্য জাস্ট মাইল্ড আর সিভিয়ার বা মাইল্ড মডারেট সিভিয়ার এভাবে তোমরা মনে রাখলে এটা ভালো হবে। মাইল্ড বলতে যেটাকে বোঝায় যেটাকে বাসায় ট্রিটমেন্ট নেওয়া যাবে, আর মডারেট যেটা যেটা হচ্ছে জাস্ট হসপিটালে যেতে হবে, জাস্ট অক্সিজেন তুমি নিতে পারবে এরকম। আর সিভিয়ার বলতে যেখানে আমার ভেন্টিলেটর লাগতেছে, আইসিইউ যাকে লাগতেছে। মাইল্ড ইনফেকশনের ক্ষেত্রে কি কি সিমটম হয় তোমরা সবাই জানো, যে জ্বর থাকতে পারে, তার সাথে কাশি থাকবে, মেইনলি জ্বর আর কাশি, এবং তার সাথে শ্বাসকষ্ট। এই তিনটা সবচেয়ে টিপিক্যাল সিমটম। বাট এছাড়াও কিছু সিমটম আছে যেটা মাইল্ড ইনফেকশনে থাকতে পারে, যেমন গলা ব্যথা, তারপরে সর্দি হতে পারে, তারপর তোমাদের পেটের সমস্যা হতে পারে, বমি বমি ভাব, পাতলা পায়খানা, কিছু বলা হচ্ছে স্বাদ এবং গন্ধহীনতা এটা হতে পারে, চোখ লাল হয়ে যেতে পারে, জাস্ট এগুলোই। আর সাথে ভাইরাল যে কোনো ভাইরাল ইনফেকশনই সারা শরীর ব্যথা, মাথা ব্যথা এগুলো থাকতে পারে। তো এই সিমটম গুলো যদি থাকে এগুলোকে আমি বলবো মাইল্ড ইনফেকশন, এবং এগুলা বাসায় চিকিৎসা নিলেই ভালো হয়ে যাবে। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, তো এই সিমটম গুলো যদি থাকে তাহলে বাসায় চিকিৎসা নিলেই ভালো হয়ে যাবে। আমি মাঝখানে কেন আসতেছি না, এটার স্ক্রিনিংটা কোথায় গেলে, এদিকে গেলে না এদিকে গেলে না, এই পাশে গেলে তো আরো চলে যাচ্ছে, মাঝখানে আসতেছে না কেন? এইবার আসছে। হ্যাঁ 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 ঠিক আছে। না সাধারণত কোন উপসর্গগুলো আসলে এটার ভিডিওটা যেন কেমন টানে দিলে বামে যায়, বামে দিলে টানে যায়। উপসর্গ আসছে, কিন্তু কোন উপসর্গগুলো আসলে মেইনলি 333 তে কল দিবে কিংবা টেস্ট করার জন্য শরণাপন্ন হবে, এটা কিন্তু অনেকেই প্রশ্ন করছে। এই সংক্রান্ত কিছু অভিমত অনেকেই চাচ্ছে। মনে করি যে মাইল্ড ইনফেকশনের ক্ষেত্রে হসপিটালে যাওয়ার খুব বেশি দরকার নেই যতক্ষণ না পর্যন্ত তার মানে সিভিয়ার জটিল যে সিমটম গুলো দেখা যাচ্ছে। যেমন জটিলের মধ্যে কি হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, বা তার বুকে ব্যথা হতে পারে, মনে হচ্ছে বুক ভার হয়ে গেছে, বুকে চাপ লাগতেছে, এরকম হতে পারে, কিংবা অজ্ঞান হয়ে যেতে পারে, বা খুবই অতিরিক্ত দুর্বল যে নড়াচড়া করতে পারতেছে না, শরীর ঠান্ডা হয়ে যেতে পারে, এরকম হতে পারে। মানে এই সিমটম গুলো, বা ব্লাড প্রেশার কমে গেল, এই সিমটম গুলো থাকে তাহলে মনে হবে যে সে তার খুব অ্যাডভান্স স্টেজে চলে যাচ্ছে, তখন তার অবশ্যই হসপিটালে ট্রিটমেন্ট নিতে হবে। তো সবার টেস্ট করা দরকার আছে, টেস্ট সার্ভিলেন্সের জন্য বা কেস ডিটেকশনের জন্য, অন্যকে আইসোলেট করার জন্য অবশ্যই টেস্টের দরকার আছে, কিন্তু সবাইকে গণহারে টেস্ট করবে কিনা বাংলাদেশে এটা নিয়েও আমি ঠিক বলতে পারবো না। সবারই টেস্ট করা উচিত, আইডিয়ালি সবারই টেস্ট পাওয়ার মানে অধিকার রাখে। এখন যদি কেউ মনে করে যে কোভিড-19 এর যে সিমটম গুলা থাকে এগুলোর জন্য বিএসএমও ফিভার ক্লিনিক আছে, এবং কতগুলো হসপিটাল আছে, এগুলো ডেডিকেটেড হসপিটাল, যেমন কুর্মিটোরা হসপিটাল, তারপর হচ্ছে কুয়েত মৈত্রী, বিএসএমও এখন ফিভার ক্লিনিক আছে। ফিভার ক্লিনিকে ফোন করে বা দেখা করে যদি বোঝা যায় যে অনেকগুলো হটলাইন গভর্নমেন্ট থেকে নাম্বার আছে,
তো এখানে যদি ফোন বিএসএমএল ফিভার ক্লিনিকে যদি ফোন করা হয় তাহলে তারা একটা আইডিয়া দিতে পারবে যে আপনার টেস্ট করা লাগবে না টেস্ট করবে না। তো ওখানে যোগাযোগ করে দেখতে পারেন। তবে আমার মনে হচ্ছে যে অন্য কোথাও জানি না, বিএসএমএল ফিভার ক্লিনিকে ভালো সেবা পাবে বলে আশা করি, এটাই আমি আশা করি। এবং ওখানকার টেস্ট যেমন বিএসএমএল ঢাকা মেডিকেল কলেজ কিংবা শেরে বাংলাতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন, তারপরে হচ্ছে আইসিটিডিবি টেস্ট ডেফিনেটলি অনেক ভালো। বাট এই তিনটার কথা যেগুলো বললাম এরা নিজেরা খুব আগ্রহ করে টেস্ট করবে বলে আমার মনে হয়। আচ্ছা, দ্যাটস গুড। বন্ধু, তোমার কোনো প্রশ্ন থাকলে বলো। না, আমি তো ওই যে প্রশ্ন দেখছি যে কে কি প্রশ্ন করছে সেটা। সেটা ভালো হয়। আচ্ছা, আমি তো কোশ্চেন দেখতে পাচ্ছি না, কোনো কোশ্চেন আসছে কি? এত প্রশ্ন। আচ্ছা, এমডি আমিন রিঙ্কো, এখন কি আসলেই কোনো ওষুধ আসছে বাজারে নাকি আরো অপেক্ষা করতে হবে? এক কথায় শেষ, কোনো ওষুধ এখনো আসে নাই। কিছু বলবা বুশরা? বাজারে শুধু ট্রায়ালের জন্য, যেমন যারা এটা গতকালও বলা হয়েছে, এটা মারা যাবে বলা হচ্ছে, যারা ভেন্টিলেটর লাগবে তাদের ক্ষেত্রে কিছু ট্রায়াল বেসিসে, সবকিছু যে একদম অ্যাডভান্স স্টেজে দিচ্ছে তাও না। ডাক্তাররা ডিসাইড করবে কোন ওষুধটা দিবে, তবে কোনোটাই এখনো সেফ না। যেমন হাইড্রোক্সি ক্লোরোকুইন বা ক্লোরোকুইন, যেটা ম্যালেরিয়ার ওষুধ, যেটা রিকুনিল না, এটা অনেক সেল আউট হয়ে গেছে বাংলাদেশে। কিন্তু আমি রিকোয়েস্ট করবো কেউ যাতে ওষুধটা না খাওয়া হয়, কারণ এতে অনেক ধরনের অ্যাডভার্স ইফেক্ট হতে পারে, যেটাতে মৃত্যু পর্যন্ত হতে পারে। আরেকটা হচ্ছে এটা অনেক অ্যাডভান্স ইফেক্ট আছে, গতকালকে আমরা এটা আলোচনা করেছি। এটা নিয়ে গতকাল অনেক কথাবার্তা বলা হয়েছে। হ্যাঁ, সেটাই। আরেকটা হচ্ছে লুৎফর রহমান কাকন, এভিগান সম্পর্কে কিছু বলো। অবশ্যই ডাক্তারি পরামর্শ ছাড়া খাওয়া উচিত না, হবে না, কারণ এগুলো শুধুমাত্র ট্রায়াল বেসিস। ট্রায়াল বেসিসে যে ডাক্তারগণ এই ওষুধগুলোকে রোগীর উপরে ট্রায়াল দিবেন, অবশ্যই একটা কনসেপ্ট নিয়ে নেবেন বলে আমি আশা করি সেই ডাক্তারদের ক্ষেত্রে। কারণ এগুলো মেডিকেল এথিক্স, অবশ্যই তার পেশেন্টকে তার রিস্ক গুলো জানিয়ে পেশেন্ট এই ধরনের ওষুধ নিতে আগ্রহী কিনা তাহলেই তাদেরকে দেওয়া যায়। আচ্ছা, লুৎফর রহমান কাকন, তোমরা কি বলতে পারবে করোনা পজিটিভ হওয়ার পর কতদিন পর্যন্ত ডেঞ্জার টাইম থাকে, বা এটা ডেঞ্জার সময়টা কতটুকু? আসলে করোনা যদি ভাইরাসটা শরীরের ভিতরে ঢুকে, এই ইনকিউবেশন পিরিয়ড ধরা হয় 2 থেকে 14 দিন, সাধারণত 5 দিন গড়ে, এক এক জায়গায় এক এক রকম। এরপরে সিমটমটা সাধারণত শুরু হয়। সাধারণত বলা হয় সিমটম শুরু হয় 3 দিন আগে থেকে এটা আসলে ছড়ানো শুরু করে, এবং এটা শেষ হয়ে যায় যতদিন পর্যন্ত মানে এখন যে কতদিন পর্যন্ত এই ভাইরাসটা ভিতরে থাকে, যেটা আমি আগেই অলরেডি বলেছিলাম যে বোঝা যাচ্ছে না এটা কি ইনফেকশনটা শেষ হয়ে গেছে নাকি ল্যাটেন্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে যতটুকু স্টাডি এখন পর্যন্ত পাওয়া গেছে, মাল ইনফেকশন হলে 2 থেকে 3 সপ্তাহ থাকে, আর যাদের খুব বেশি ইনফেকশন হয় সিভিয়ার, তাদের 3 থেকে 6 সপ্তাহ লাগে। তো এইটা ডিটেক্ট করা যায় টেস্ট করে। টেস্ট যদি পরপর 24 ঘন্টার ব্যবধানে, একদিনের ব্যবধানে 2বার টেস্ট যদি নেগেটিভ আসে, পিসিআর টেস্ট যদি নেগেটিভ আসে, তাহলে ধরা হয়েছে সে নেগেটিভ। তো যতক্ষণ পর্যন্ত সে নেগেটিভ না হচ্ছে, ধরা হচ্ছে যে ততটুকু পর্যন্ত সে একটা ইনফেকশন থাকতে পারে। কিন্তু অ্যান্টিবডি আসলে সেই অ্যান্টিবডিটার মাধ্যমে যে এটা মানে ইমিউন হয়ে ছড়াবে কিনা কোনো স্টাডি নাই। ভাইরাসটা যেহেতু অনেক নতুন, সে কারণে আসলে অনেক কিছু এখনো আমাদের অজানা। সাধারণত মাইল্ড ইনফেকশনের ক্ষেত্রে 2 থেকে 3 সপ্তাহ, আর ফিভার ইনফেকশন বা মডারেট বা সিভিয়ার 3 থেকে 6 সপ্তাহ ধরা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমডি সুমন খান, আমার ছেলের বয়স 5 বছর, 7 দিন যাবৎ শুকনা কাশি, কি করতে পারি জানিও। 5 বছর বয়স। সৈকত? 5 বছর বয়স শুকনা কাশি, আমার যেটা মনে হয় সিরাপ অকফ নয় পাওয়া যায়, OKOF অকফ সিরাপটা 1 চামচ করে 2 বেলা খেতে পারে। আর যদি তার আগে থেকে অ্যাজমা কিংবা এই ধরনের কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে মন্টিলুকাস গ্রুপের ওষুধ 4 কিংবা 5 মিলিগ্রাম ওইটা বিকালে সেবন করতে পারে। এই দুইটা আপাতত। আর হচ্ছে কুসুম কুসুম গরম পানিতে গড়গড়া করবে, মধু খাবে, তুলসী পাতার রস যদি অ্যাভেলেবল থাকে তাহলে এটা খাবে। আমার মনে হয় এই কয়টা জিনিস দিয়ে আপাতত ট্রাই করুক। তাছাড়া যদি কোনো ফিভার কিংবা আদার্স কোনো খারাপ সিমটম না আসা পর্যন্ত, শুধুমাত্র কফ সিমটম থাকলে আমার মনে হয় এই নর্মাল রেমেডি পাবে। আর সবাইকে কনসাস থাকতে হবে, এটা হচ্ছে আমার অভিমত।
আব্দুল্লাহ মামুন শহীদুল কিন্তু কেমন শুকাই। আচ্ছা যাই হোক, এটা কোনো প্রশ্ন না। প্রশ্ন যাচ্ছি, মোহাম্মদ মঈন, এটা কি বাতাসে ছড়ায়? বাতাসে বুশরা। ছড়ায় বলতে কিছু বলা হচ্ছে ড্রপলেটটা বের হয়ে বাতাসে 3 ঘন্টা থাকতে পারে এবং এটা 6 ফিট পর্যন্ত যেতে পারে। তো এটাই বলা হচ্ছে, যদি এটা হয় ইনডাইরেক্টলি তো এটা বলা হয়, মানে বলা যায় যে এটা বাতাসে ছড়ায়। বাতাসে হয়তো ভেসে বেড়ায় না, বাট 6 ফিট পর্যন্ত কেউ একদম কাশি দিল, কাশি দেওয়ার পরে ওখান থেকে সে চলে গেল, 5 মিনিট পরে যদি আরেকজন আসে, সে যে ভাইরাসটা যদি বাতাসে থাকে, পরে নিচে না যায়, তাহলে ওই জায়গা থেকে সে কিন্তু মানে সংক্রমিত হতে পারে। যেহেতু বলা হচ্ছে কোন কোন জায়গায় অ্যারোসল, ডব্লিউএইচও একটা স্টাডিতে বলা হচ্ছে 3 ঘন্টা পর্যন্ত অ্যারোসলটা থাকছে। তো একটা স্টাডিতে কখনো আসলে এটা মানে সাবলিস্ট হবে না কোনো কিছু, কিন্তু যেহেতু সাসপেক্টেড, যেটা এখনো কন্টাজিয়াস, শেষ হচ্ছে না, অনেক বেশি মানুষ ইনফেক্টেড হচ্ছে, টুটুর বউ ইনফেক্টেড হচ্ছে, চার্লস ইনফেক্টেড হচ্ছে, মানে রাষ্ট্র রাজা রানীরা পর্যন্ত ইনফেক্টেড হয়ে যাচ্ছে, কাজে তারা তো অনেক কিছু মেনটেন করে চলে হাইজিন, মানে তাদের কাছে কিভাবে যাচ্ছে। তো সেক্ষেত্রে ইনডাইরেক্টলি এয়ারবর্ন হবে। বাতাসে এয়ারবর্ন বলতে যে বাতাসে ভেসে ভেসে এক বাসা থেকে আরেক বাসায় দ্রুত চলে যাবে বা ছাদে উঠবে, এটা এখনো এস্টাবলিশড না, নিচতলা থেকে ছাদে উঠবে বা কেবে, কিন্তু এই সারফেসে যে 6 ফিট পর্যন্ত যে থাকতে পারে, এটাকে আশঙ্কাটাকে আমি একদম মনে দিচ্ছি না, কাজে এটাকে কিছুটা এয়ারবর্ন আমি বলবো। থ্যাংক ইউ। বাজারে যে সমস্ত মাস্ক, যতক্ষণ সম্ভব ঘরে থাকো, মাস্ক পাওয়া যায়, সে সমস্ত মাস্ক ব্যবহার করার ক্ষেত্রে একটু পরামর্শ চাচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে 2 ধরনের মাস্ক প্রোটেকশন দেবে। একটা হচ্ছে ডাক্তারদের জন্য N95 মাস্ক, কিন্তু সত্যি কথা বলতে আমার ভাইয়ের জন্য আসলে N95 মাস্ক আমি খুঁজতেছি, কোথাও খুঁজে পাচ্ছি না। তোমরা কি পাইছো কোথাও N95 মাস্ক, মানে পিওর, মানে একদম ন্যাচারাল, মানে যেটা একদম 100% মানে কি বলবো এটাকে, আমেরিকান? হ্যাঁ, যেটা আমি হচ্ছে সেটা কিন্তু একটা নাকি গন্ধ বের হয়, ঘ্রাণ থাকে, ওটা ওই ঘ্রাণটা যতক্ষণ থাকবে অতক্ষণ এটা কাজ করবে। এটা মুখের সাথে ওয়েল ফিটেড হবে, ফিট টেস্ট করে করতে হবে, তার একটা ফিজিশিয়ান দিয়ে টেস্ট করতে হবে। তো এই ধরনের কোনো মাস্ক এখন পর্যন্ত কোনো ডাক্তাররাই পায় না। তো সাধারণ মানুষ পাবে কিভাবে? সাধারণ মানুষের জন্য N95 মাস্ক দরকারও নেই, তাদের জন্য সার্জিক্যাল মাস্ক এনাফ। আর সার্জিক্যাল মাস্ক ছাড়া অন্য যে কাপড়ের মাস্ক যেগুলো থাকে, সেগুলো আসলে কোনো প্রোটেকশন দেয় না, এগুলো শুধু ধুলো বালি থেকেই প্রোটেকশন দিবে। কাজেই আমাদের অনেক ভাইরোলজিস্ট মনে বলতেছে যে এই যে একটা লকডাউন করলো, লকডাউন করার পরে সবাই যে কাপড়ের মাস্ক পরে ঘুরতেছে, এই লকডাউনে এটা আরো ক্ষতি হলো, কারণ তাদের তো এই কাপড়ের মাস্কে তো কোনো প্রোটেকশন হচ্ছে না। তো এর মাধ্যমে কিন্তু ভাইরাসটা ঢুকে যাচ্ছে, কারণ ভাইরাসটা খুবই ছোট সাইজের, খুব ন্যানোমিটার, যেটা সাধারণ মাইক্রোস্কোপেও দেখা যায় না। এই ভাইরাসটা দেখতে হলে একটা ইলেকট্রন মাইক্রোস্কোপ দরকার, যেটা বাংলাদেশে কোথাও ইলেকট্রন মাইক্রোস্কোপ আছে বলে আমার জানা নেই। তো এইটা যেহেতু এত ছোট, কাপড়ে যে পোর্ট থাকে, সেই পোর্ট থেকে ব্যাকটেরিয়া, হয়তো কিছু ব্যাকটেরিয়া বা কিছু ডাস্ট এটাকে আটকে যাবে, কিন্তু ভাইরাসটা ইজিলি পাস করে চলে যাবে। কাজে এই ধরনের কাপড়ের মাস্কে কোনো ধরনের প্রোটেকশন দিবে না ধুলাবালি ব্যাকটেরিয়া ছাড়া। এটা অবশ্যই সার্জিক্যাল মাস্ক কিনতে হবে। এখন তোমরা বলতে পারো যে সার্জিক্যাল মাস্ক তো আসলে আমি পাচ্ছি না, কি করব? এটা একটা কোশ্চেন, যেমন এখনো খুঁজলে হয়তো কোনো কোনো জায়গায় সার্জিক্যাল মাস্ক পাওয়া যাবে, কিন্তু খুব বেশি দাম নিবে, এটাই। আর সার্জিক্যাল মাস্ক যেহেতু এখন পাওয়া যাচ্ছে না, তো আমি যেটা করি, আমার যে সার্জিক্যাল মাস্ক যেগুলো আছে, এগুলো ধুয়ে ধুয়ে ইউজ করি। এক্স্যাক্টলি, সার্জিক্যাল মাস্কটা গরম পানিতে 15 মিনিট কিংবা 30 মিনিট চুবাই রাখলে কিন্তু অনেকটা এই ব্যাপারে আমার একটা কথা আছে। হ্যাঁ, এটা ঠিক আছে যে নাই মামা থেকে কানা মামাও ভালো, সামথিং ইজ বেটার দেন নাথিং, বাট এটা কিন্তু তোমাকে প্রোটেকশন দিতে পারবে না যে তুমি একটা, মানে প্রোটেকশন না, এটা কিন্তু কোনো গাইডলাইনেই নাই যে একটা মাস্ক আমি নিলাম, সেই মাস্কটা আবার ধুয়ে আমি আবার অ্যাগেইন ইউজ করলাম। আছে কোনো গাইডলাইনে? নাই। তো এখন ব্যাপারটা হচ্ছে যে যেহেতু আমাদের নাই, সেজন্য এখন আমরা এটা করতে বাধ্য হচ্ছি আর কি। এবং সবচেয়ে কষ্টের ব্যাপার হচ্ছে যে একটা মাস্ক কিন্তু আমরা 8 ঘন্টা পর ফেলে দিব বা ময়লা হলে ফেলে দিব যদি থাকে, এটা পৃথিবীতে এখন কোথাও নাই। সেক্ষেত্রে একদম আমরা এটা মানে বলতেছি যে কাপড়ের মাস্ক পরার চেয়ে আসলে আমি মনে করি সার্জিক্যাল মাস্কটা ধুয়ে ইউজ করা বেটার, যেহেতু একদমই আমাদের এখন নাই, সেজন্য বলা। কিন্তু কারো যদি এরকম থাকে অ্যাভেলেবল, সে অবশ্যই এটা ফেলে দিবে।
ইউজ করবে না। অবশ্যই অবশ্যই, ডেফিনেটলি। দ্যাটস গুড আইডিয়া। আজকে আমি একটা আজকে পোস্ট দিয়েছিলাম যে কথাটা ছিল এমন যে আজকে যারা বাইরে গিয়েছেন তারা চেষ্টা করেন যে আগামী 14 দিন আপনাদের পরিবার থেকে আপনারা একটু আলাদা থাকবেন। এটা নিয়ে অনেকের মধ্যে এক ধরনের কনফিউশন তৈরি হয়েছে যে কেন আলাদা থাকতে হবে, এটা সেটা হ্যান ত্যান। আমি আসলে ব্যাপারটা বোঝাতে চেয়েছি এটা যে আমি আজকে বাইরে যখন গিয়েছিলাম, আমি পেশেন্ট দেখার জন্য যখন বাইরে গেলাম, তখন আমি গিয়ে দেখলাম সেটা হচ্ছে যে মানুষ মানে এমনিতেই হাঁটাহাঁটি করছে এবং অবস্থাটা এমন, মানে এটা আসলে কোনো পর্যায়ে পড়ে না, এটা আসলে এটাকে কোনো পর্যায়ে আমি ফেলতে পারবো না। তা এই ধরনের অবস্থায় যদি কেউ মানে ইয়েতে থাকে, মানে অবস্থার মধ্যে দিয়ে যদি যায়, তাহলে আমি মনে করি যে বাংলাদেশে এটা মানে পিক লেভেলের সিচুয়েশন হতে আর খুব বেশি দিন সময় লাগবে না। দ্যাটস ওয়াই আমি এই জিনিসটা সবাইকে বলেছি যে তোমরা চেষ্টা করো যে বাসায় থাকার জন্য, এবং যখন বাসায় থাকবা তখন তোমরা চেষ্টা করো সেটা হচ্ছে যে পরিবার থেকে আলাদা থাকার জন্য। এইটার কারণ কিন্তু এই একটাই ছিল, সেটা হচ্ছে যে আমি জানি না আমি নিজে এফেক্টেড কিনা। যদি আমি এফেক্টেড হয়ে থাকি তাহলে আমি কিন্তু আমার কারণে আমার ফ্যামিলিকেও এফেক্টেড করছি। সো আমার মেসেজটা ছিল একটাই, সেটা হচ্ছে যে বাসায় থাকা। সিরিয়াসলি আমাদের অবস্থাটা এখন যে পর্যায়ে চলে গেছে, বুশরা অলরেডি বলে ফেলছে, সেটা হচ্ছে যে আমরা 4th স্টেজে আছি এবং এখন যেটা হচ্ছে কমিউনিটি ট্রান্সমিশন খুব খুব ফাস্ট ট্রান্সমিশন হবে, খুব বেশি ফাস্ট ট্রান্সমিশন হবে। এখনো এখানে যেটা একজন দেখা কোশ্চেন করে, যাচ্ছে, এখনো কিন্তু এটা আসল চিত্র আমরা দেখতে পাচ্ছি না, কারণ টেস্ট চিত্র কম দেখতে হচ্ছে। পাচ্ছি না আমরা, হ্যাঁ সেটাই। আমরা আর এখনো পর্যন্ত এখনো মৃত্যু এটা খুব এরকম চমৎকার দেখা একটা, যাচ্ছে না, তবে সেটা মানে মে মাসে যে কি হবে সেটা কিন্তু আমরা এখনো কেউ জানি না, তাই ডোন্ট না? নো, এখন নোবডি, আমেরিকাতে কেউ জানে না। 28-29 আজকে দেখলাম মারা গেছে, কিন্তু ওদের কিন্তু আমাদের চেয়ে আরো কম ছিল, যে ফার্স্ট সেটাই। সিচুয়েশন থেকে কম ছিল। কাজে এখনো এটা ভাবার উপায় নাই যে আমাদের হবে না। আরেকটা জিনিস অ্যাসিম্পটোমেটিক ইনফেকশন, যেটা শহীদুল বললো যে আমার কোনো সিমটম নাই কিন্তু আমি কিন্তু ইনফেকশনটা মানুষকে ছড়াতে পারি, এটা কিন্তু আরেকটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হয়তো অনেকে ভাবতে পারো যে আমরা তো খুব ইয়াং, আমাদের কোনো সমস্যা হবে না। এখন আর কোনো এইজের কোনো কথা নেই, যে কোনো এইজের মানুষ এটা ইনফেক্টেড হয়ে খারাপ হয়ে মারা যেতে পারে। যে কোনো এজের। সবাই বলে একটা কথা, এই ব্যাপারটা আমি খুবই কনফিউজিং, আমি এখনো ক্লিয়ার করতে পারি নাই, বাট আমি এইটা নিয়ে আরো চিন্তা ভাবনা করবো, পড়াশোনা করবো। যে সবাই বলতেছে যে যাদের ইমিউন সিস্টেম ভালো তারা বেঁচে যাবে, কিন্তু প্যাথোজেনেসিসে আমি আসলে এইটা নিয়ে একটু কনফিউজ। আমি আমি এই ব্যাপারে আমি একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমি গত কয়েকদিনের যে ডেটাটা দেখলাম, এই ডেটাতে আমি দেখছি যেটা, সেটা হচ্ছে যে ফার্স্টের দিকে কিন্তু আমরা শুনেছিলাম এই ইমিউন সিস্টেমের ব্যাপারটা শুনেছিলাম, কিন্তু একটা জিনিস বুশরা এবং সালেহীন তোমরা লক্ষ্য করে থাকবা, সেটা হচ্ছে যে বাচ্চাদের কিন্তু মর্টালিটি রেট একেবারেই নাই বললেই চলে, তাই না? হিসেবে কিন্তু বাচ্চা এবং ওল্ডার এজ এই দুইটাই কিন্তু বেশি এফেক্টেড হওয়ার কথা, তাই না? কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছি অন এন এভারেজ 30 থেকে 60 পর্যন্ত বেশি এফেক্ট হচ্ছে, ইভেন 20 থেকে 30 পর্যন্ত সেকেন্ড পজিশনে আছে। সো ইমিউন সিস্টেমটা আমার মনে হয় এটা আসলে বয়সী হতে পারে, কিন্তু ফ্যাটালিটি মারা যাচ্ছে যে কোনো নতুন ভাইরাসের ক্ষেত্রে এটা হয়, এটা কমন ব্যাপার। এর আগে যেরকম যেটা ছিল যে নতুন ভাইরাস গুলো দেখা যায় বডির ওভার অ্যাক্টিভিটি, ইনফ্লুয়েঞ্জা যে প্যান্ডেমিক ছিল সেখানেও ওল্ডাররা বেশি মারা যেত, ইয়াংরা বেশি ইনফেক্টেড হতো, ফ্যাটালিটি বেশি হতো, ইয়াংরা বেঁচে যেত। তার একটা কারণ আছে, কারণ হচ্ছে যাদের অর্গান আগে থেকে ড্যামেজ থাকে, কারো যদি অ্যাজমা থাকে, লাং যদি অলরেডি ড্যামেজ থাকে, কারো যদি কিডনি অলরেডি ড্যামেজ থাকে, কারো যদি হার্ট অলরেডি ড্যামেজ থাকে, তাহলে সেসব কারণে এটা প্যাথোজেনেসিস ধরা হচ্ছে সিস্টেমিক ইনফ্লামেশন হয়, মানে বেশি বেশি সাইটোকাইন রিলিজ হয়। সাইটোকাইন আসলে এখানে কিন্তু আমাদের কোনো অ্যান্টিবডি নাই, যে ইমিউন সিস্টেম ভালো অ্যান্টিবডি আমাকে প্রোটেকশন দিবে, ওই অ্যান্টিবডি দিয়ে এখানে প্রোটেকশন হচ্ছে না। মানে প্রোটেকশনটা হচ্ছে কি দিয়ে? সেল দিয়ে, তাই না? সাইটোটক্সিক টি সেল দিয়ে। তো সাইটোটক্সিক টি সেল বেশি অ্যাক্টিভেশন হলে সাইটোকাইন স্টর্মের কারণে যে ধরনের প্যাথোজেনেসিসটা হচ্ছে, তাতে যদি অর্গান আগে থেকে ড্যামেজ থাকে, সে বেশি মানে তার বেশি ক্ষতি হচ্ছে, সে মারা যাচ্ছে। যাদের আমার মনে হয় আমি একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে আমার মনে হয় একটু মানে নর্মাল ওয়ার্ডটা ইউজ করলে আমার মনে হয় সবার জন্য বোঝাটা একটু সোজা হবে, কারণ সাইটোকাইন এগুলো তো বুঝবে না সবাই, বুঝতে পেরেছো? সো একটু নর্মাল ওয়েতে বলো।
থ্যাংক ইউ, বলো। আমি বলতে চাচ্ছি যে আসলে এটা ইমিউন সিস্টেমের রোগ প্রতিরোধ আমি 1 ক্ষমতার মিনিট, আমি একটু আসতেছি। কাজ করার কারণে তো এটা হচ্ছে। তো সে কারণে আসলে আহ মানে কি হয় যে রোগ প্রতিরোধ বেশি হলেই যে সে বেঁচে যাবে, তার যদি অর্গান আগে থেকে ড্যামেজ থাকে তাহলে কিন্তু তার ক্ষতি হওয়ার চান্স অনেক বেশি থাকবে। এটাই বলতে চাচ্ছি। আসলে এটা তোমাদের জন্য দরকার নাই, তোমাদের জন্য জাস্ট জাস্ট কুল থাকো, মেন্টালি ভালো থাকো, কারণ এখানে মেন্টাল এখন এত ভয় পাওয়ার কোনো কিছু নাই। তবে ভয় পাওয়ার এই জন্য দরকার আছে যে যাতে তোমরা বাসায় থাকো। যদি বাসায় থাকতে পারো, একমাত্র বাঁচার উপায় কিন্তু বাসায় থাকা। না, বিভিন্ন দেশের বিভিন্ন দেশের যে স্টাডি যেটা এখন যেটা বলছে সেটা হচ্ছে যে এই বডিতে অ্যান্টিজেন অ্যান্টিবডি একটা ওভার রিয়াকশন হচ্ছে। অ্যান্টিজেন অ্যান্টিবডি ওভার রিয়াকশনের কারণে মাল্টি অর্গান ফেইলিওরের দিকে অনেক সময় চলে যাচ্ছে। মানে তাদের কথা হচ্ছে ওই বিদেশি যে ডক্টর তারা বলছে যে অ্যাকচুয়ালি অ্যান্টিবডি এসে কাজ করছে, কিন্তু কি একটা ওভার রিয়াকশনের কারণে হঠাৎ করে সাডেন ডেথে চলে যাচ্ছে। মানে এটা ওটা হচ্ছে সবার সাইটোকাইন কথা। আর স্টর্মের লাংস তো কারণে। ফাইব্রোসিস হয়ে যাচ্ছে, যেখানে সার্ফেক্টেন্ট গুলা হুম, আলটিমেটলি ওটাই হচ্ছে সাইটোকাইন যে স্টর্ম। তো ওটা দরকার নাই, এটা হ্যাঁ, আসলে এইগুলা বন্ধুদের জন্য বিষয়গুলো দরকার, আসতেছে। যেটা আমাদের সুতরাং আসলে যে আস্তে আস্তে মধ্যে আলোচনা করি, এটা এখানে থাক। এটা এখানে তেমন একটা কাজে দিবে না আসলে। ওকে 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 ওকে, হ্যাঁ বন্ধু বলো, আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে নেক্সট কোশ্চেন। এত প্রশ্ন কোনটা কোন জায়গায় ফেলে ফেলে আসছি তো। আচ্ছা, সবাই ম্যাক্সিমাম ধন্যবাদ দিচ্ছে। ধন্যবাদ দেওয়ার মনে হয় কোনো কারণ নাই, এটা আসলে আওয়ার রেসপন্সিবিলিটিস যে তোমাদের কাছে সর্বোচ্চ ভাবে মানে মানুষ জিনিসপত্রগুলো পৌঁছে দেওয়া। এমডি রিয়াজউদ্দিন, আমাকে সপ্তাহে 2 দিন অফিস করতে হয়। অফিসে যাওয়ার সময় 6 জন মিলে একটা মাইক্রো গাড়ি ব্যবহার করি। এটা তো রিস্কি ব্যাপার হয়ে গেল। এবং ঝুড়িতে রাখা জিনিসপত্র ব্লিচিং পাউডারে পানি দিয়ে জীবাণুমুক্ত করি। সেটা পরিবারের সাথে সময় দিতে পারবো কিনা। আমার 1.5 মাস বয়সের বাচ্চা আছে। বাসায় আমি ছাড়া কেউ থাকে না বিধায় ওয়াইফকে এবং বাচ্চাকে সময় দিতে হয়। প্লিজ অ্যাডভাইস। কেউ কি আমাকে শুনতে পাচ্ছে? আচ্ছা, 6 জনের হ্যালো, গাড়িতে যে ডিসইনফেক্টেড করে, সবাই কি মাস্ক গ্লাভ কি কারোর পরে সাথে কিনা? আছে কি নাই? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বুশরাকে শোনা যাচ্ছে। সালিহিন শহীদুল, নাই। আচ্ছা, হ্যাঁ সাইমুল সবাইকে ইব্রাহিম, শোনা বন্ধু, যাচ্ছে, আমি তো ক্লিয়ার। মেডিসিন ব্যবসা করি। প্রায় সময় রোগীর প্রেসার মেপে ট্রিটমেন্ট করতে হয়। পিপি ইউজ করি, কোনো প্রবলেম হবে কি? এক্ষেত্রে আমি বলবো যেটা সেটা হচ্ছে যে প্রেসার যেহেতু মাপা হয়, প্রেসারের মেশিন এবং স্টেথোস্কোপ এই দুটোই আসলে তো পেশেন্টের গায়ে দেওয়া হয়। সো এই ক্ষেত্রে আমার আমার মানে পরামর্শ হচ্ছে যে তোমাকে অবশ্যই গ্লাভস ইউজ করতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে যেই প্রেসারের মেশিনটা তুমি ইউজ করছো সেই প্রেসারের মেশিন আসলে অ্যাকচুয়ালি জীবাণুমুক্ত করা সম্ভব না। হুম। কিন্তু ডব্লিউএইচও কিন্তু বলছে যে ডিজিজ ইনফেক্টেড সলিউশন দিয়ে এটা মুছে নেওয়ার জন্য। ডিসকার্ড একটা হ্যালো, গাইডলাইনে ছিল যে আমাকে কি শোনা যদি যাচ্ছে? ভাইরাস এটাকে ডিসকার্ড করার জন্য। এটা তো ওয়ান টাইম ইউজ করা সম্ভব না, সেক্ষেত্রে হেক্সিসল বা কোনো কিছু দিয়ে মুছে নিতে পারে। স্যাপডন বা হেক্সিসল দিয়ে মুছে নেওয়া যেতে পারে অবশ্যই। মানে যদি আহ, এই সেটাই, মানে এটা এটা স্টেথোস্কোপটা করতে পারবে, বাট কাফ যেটা ব্লাড প্রেশারের যে কাফ সেটা করতে পারবে না। হুম। আমার ছেলের বয়স 3 বছরের উপরে। ওর জিহ্বাতে শেষ প্রান্তে ছোট গুটি উঠেছে। আমি এখন কি করতে পারি? ও প্রায় সারাক্ষণ মুখে হাত দেয়। আচ্ছা, যাই হোক, 3 বছরের উপরে টাঙের শেষ প্রান্তে কি বললো? প্রশ্ন সব উপরে উঠে যায়। নাজবল, প্রশ্নগুলা তুমি যদি একটু করতে আমাদের জন্য একটু সুবিধা হতো। প্রশ্ন একটা পড়তে পড়তে আরেকটা প্রশ্ন উপরে উঠে যায়, এরপরে আর আমি নিচে নামাতে পারি না। একটা কোশ্চেন পড়তেছি, পড়তে পড়তে কোশ্চেনটা উপরে উঠে যাচ্ছে, আমি আর প্রশ্নটা দেখতে পাচ্ছি না। আমার শুনতে সমস্যা হচ্ছে রে।
আচ্ছা আমি একটু প্রশ্নগুলো দেখার ট্রাই করি। হ্যাঁ হ্যাঁ, আমি প্রশ্নগুলো পড়তে গেলেই মানে প্রশ্নগুলো উপরে উঠে যাচ্ছে আর পড়তে পারছি না, এটা হ্যালো তো সমস্যা হয়ে যাচ্ছে। হুম আচ্ছা কতটুকু একটা কোনো আমি আমি একটা ইয়ে আমার করবো, আজকে সেটা শেষ হচ্ছে করা যে যেতে কেউ পারে, যদি মনে করে, রাত 10টা প্রায় কাছাকাছি কেউ চলে যদি আসছে। হ্যাঁ সালেহিন। হ্যালো আচ্ছা একটা কোশ্চেন আসছে, খন্দকার রুবেল পারভেজ, ল্যাব টেস্ট এবং কিট টেস্টের ভেতরে কোনটা বেশি নির্ভরশীল? বুশরা অ্যান্সারটা দেখ, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ল্যাব টেস্ট আর কিট টেস্ট, মানে কিট তো দুটো, মানে হ্যাঁ এই করোনা ভাইরাসের জন্য দুই ধরনের না, টেস্ট একটা আছে। হচ্ছে ল্যাব, আমরা PCR, যেটা পিসিআর মানে সে বোঝাচ্ছে PCR বোঝাচ্ছে আর যে হচ্ছে পিসিআরটা serology। নাকি র্যাপিড টেস্টটা? আচ্ছা আচ্ছা, এটাই আমি র্যাপিড। আমি কি বলি, দুই ধরনের টেস্ট আছে। তো একটা হচ্ছে পিসিআর, যেটাকে বলি আরটি-পিসিআর, আর একটা হচ্ছে সেরোলজি। আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত কিন্তু একটা টেস্টই করা হচ্ছে, এটা হচ্ছে পিসিআর। পুরো বিশ্বব্যাপী পিসিআর কি করতে বলে, র্যাপিড টেস্টটাকে অত গ্রহণযোগ্য করছে না, কারণ এই ভাইরাসটা নাকি এখনো চেঞ্জেবল। মানে সেটা কি মানে মিউটেশন হয়ে যাচ্ছে, নাকি অ্যান্টিবডি গুলো ঠিকমতো কাজ করতে পারতেছে না, এই জন্য সেরোলজি যেটা, সেটা অ্যান্টিবডি টেস্টটা ডিপেন্ড করে যে তার অ্যান্টিজেনিসিটির উপরে। তো দেখা গেছে চায়নার অনেক কোম্পানি যে র্যাপিড টেস্টটা তৈরি করছে, এটার বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সঠিক রেজাল্টটা দিচ্ছে না। এই জন্য ক্ষতিগ্রস্ত এবং অন্যান্য দেশও বলতেছে যে এই সেরোলজি টেস্টটা না তো আহ, যেমন বলা হচ্ছে যে 30% মতো পজিটিভ রেজাল্ট আসে, আর 70% ক্ষেত্রে নেগেটিভ রেজাল্ট। তো এটার সমস্যাটা হলো, কারো যদি নেগেটিভ আসে, সে যদি পজিটিভ থাকে, সে যখন জানবে যে সে নেগেটিভ, সে কিন্তু কমিউনিটিতে ঘুরে বেড়াবে। তো এই কারণে অন্যান্য মানুষ ইনফেক্ট হওয়ার চান্স থাকবে। আর যদি বলা হয় সে যদি ফলস পজিটিভ আসে, সে রুগী না, কিন্তু তাকে ওই রোগীদের সাথে থাকতে দেওয়া হবে, সে কারণে সে পজিটিভ হয়ে যাবে। এই জন্য র্যাপিড টেস্টটাকে বলা হচ্ছে যে এটা করাটা ঠিক না। কিন্তু আমি যদি আরটিপিসিআর এর কথা চিন্তা করি, এটাও কিন্তু এটা এটা যদি পজিটিভ হয়, তাহলে 100% পজিটিভ, এটার কোনো মানে স্পেসিফিসিটি অনেক বেশি। মানে এটা পজিটিভ মানে অবশ্যই তার করোনা ভাইরাস হয়েছে, এটার অন্য কিছু হওয়ার উপায় নেই। কিন্তু এটাও কখনো সেটাই কখনো নেগেটিভ আসতে পারে, কিন্তু আসলে সেটা কিন্তু পজিটিভ হ্যাঁ, আসতে পারে ঠিক মতো না আমি করলে, যেমন ঠিক মতো না আমি হলো না। গতকাল জাস্ট আমি এক্সপার্ট প্যানেলের কথা শুনলাম, সেটা হচ্ছে যে জাস্ট ওনারা একটা একটা কথা দিয়ে ওনারা শেষ করে ফেলেছে, সেটা হচ্ছে যে পিসিআর ইজ দ্য বেস্ট বিকজ র্যাপিড টেস্টে ফলস পজিটিভ হওয়ার উই ক্যান সম্ভাবনা ক্লোজ নাও। অনেক বেশি। হুম। হ্যাঁ কিন্তু আমি এটার সাথে এগ্রি করি না। আমি আসলে মনে করি আমাদের দেশে 18 কোটি মানুষের আমি কয় লাখ পিসিআর কিট পাবো। কিট জিনিসটা হচ্ছে, মানে কিট কিন্তু রিয়াজেন্টটাকে আমরা বুঝাই, এটাকে কিন্তু পিসিআর এর জন্য কিট আছে, সেরোলজির জন্য কিট আছে। তো সেরোলজিটা বাংলাদেশে এখনো অ্যাপ্রুভ হয় না, কেউ শুরু করে নাই। অনেকেই শুনছি যে বিদেশ থেকে কিনে নিয়ে আসছে, উপজেলা লেভেলে এটা দিছে, তারা টেস্ট করছে কিনা জানি না। তবে এই ধরনের হাইলি ইনফেকশাস অর্গানিজমের ক্ষেত্রে অবশ্যই মানে একটা অ্যাডভান্স ল্যাবরেটরি, যেখানে হচ্ছে নেগেটিভ প্রেসার থাকবে, ভাইরাসটা ল্যাব থেকে বের হতে না পারে, অন্য কমিউনিটিতে ছড়াই যেতে না পারে, এরকম একটা ল্যাবে টেস্ট করতে হবে। তো এখানেও আর একটা ব্যাপার থেকে যায় যে আমি মানে ওইরকম ল্যাব তৈরি না করে যাকে তাকে দিয়ে টেস্টটা করতে দিতে পারি না, এটা একটা বাইন্ডিং সেটাই। থেকে যায়। তো অবশ্যই একটা ভালো মানে ওই ল্যাব থেকে যেন ভাইরাসটা বাইরে বের না হতে পারে এমন সেট আপ করে সেখানে আমি সেরোলজি করতে পারবো। আর আমি অ্যাজ এ ভাইরোলজিস্ট হিসেবে মনে করি যে আমাদের দেশের জন্য যদি এটা 30%ও পজিটিভ হয়, তো 30%-এর মধ্যে যারা জানবে যারা পজিটিভ, তাদেরকে কিন্তু আর পিসিআর করা লাগতেছে না। সেক্ষেত্রে ওই আরটি-পিসিআরটা যাদের ফলস নেগেটিভ থাকবে, যাদের সিমটম অনেক বেশি থাকবে, তাদের ক্ষেত্রে কিন্তু করা যেতে পারে। এটা আমার ওপিনিয়ন। আমি মনে করি যে এটা আসলে মানে এই ধরনের র্যাপিড টেস্ট অবশ্যই বাংলাদেশে অ্যাপ্রুভ করা উচিত, এবং ইন্ডিয়াতেও ওটা করবে, এবং কয়েকটা দেশে এটা অলরেডি অ্যাপ্রুভ করছে। ইউএসএ তেও এখানে চাইছে। আসলে বেশ কিছু ব্যাপার স্যাপার আছে, তো ডেটার কিছু ব্যাপার স্যাপার থেকে যায়। আই থিংক সেজন্য মনে হয় এটা এখনো পর্যন্ত অ্যাপ্রুভ করা হচ্ছে না, আমি জানি না, জাস্ট শেয়ার করলাম। না, আমি আচ্ছা যে কথাটা বলছি, রেজওয়ানা। পজিটিভ নেগেটিভ যে রেজাল্ট আসে, এটা নিয়ে অনেকে চিন্তা করতেছে এটা খারাপ হবে। এটা একটা একজনের এক এক ভাবে চিন্তা করে। তো আমি মনে করি যে আমাদের মানে যেহেতু আমরা অনেক বেশি ঘনবসতি, আমাদের কি আমরা যদি হার্ড ইমিউনিটি ডেভেলপ করতেছি কিনা এটাও তো আমাদের বোঝা দরকার, বোঝা দরকার না?
যে আমাদের মধ্যে যদি ইনফেকশন কমও হয়ে থাকে আমরা ইমিউন কিনা। যেমন সবারই কিন্তু মোটামুটি দেখবা অনেকের ক্ষেত্রে আমাদের বন্ধুদের মধ্যে জ্বর কাশি বা সর্দি গলা ব্যথা ছিল তারা এবং কোভিড-19 সিমটম হয়ে বাসায় চিকিৎসা নিয়ে অনেকে ভালো হয়ে গেছে। তো ভালো হয়ে গেলে তাদের যদি আমি আইজিজি ডিটেক্ট করতে পারি তার মানে আমি চিন্তা করতে পারবো যে তারা হয়তো ইনফেকশন হয়ে ভালো হয়ে গেছে। এইটা ডিটেকশনেরও কিন্তু একটা দরকার আছে না? ওটা কিন্তু আমি পিসিআর দিয়ে পারবো না। পিসিআর দিয়ে কখনো আমরা কি এটা দেখতে পারবো? তুমিই বলো শহীদুল, এটা পারবো? কখনোই না, তালিহীন। এটা তো সম্ভব না। যদি আমাদের হার্ড ইমিউনিটি আছে কিনা এটা দেখার জন্য তো আমাকে অবশ্যই এটা সেরোলজি টেস্টে যাওয়া উচিত। আমার মনে হয় আমি আমরা আসলে তো কথাগুলো খুবই অনেকক্ষণ ভেঙে ভেঙে করেছি শুনতে পাচ্ছি, আমি ঠিক মতো এখন। শুনতেই পাচ্ছি না। এই মুহূর্তে আসলে আমাদের শহীদুল অবস্থাটা তুই এমন ক্যারি অন কর। দাঁড়িয়েছে। আমি আসলে এই মুহূর্তে যেটা বলতে চাচ্ছি যে অনেক বেশি কমেন্টস এসছে, অনেক বেশি কোশ্চেন এসছে। এখন এই কোশ্চেন এবং কমেন্টস গুলো বারবার উপরে উঠে যাচ্ছে। আমি ল্যাপটপ নিয়ে বসেছিলাম কিন্তু আসলে আমি কমেন্টস গুলো রাখতে পারছি না, কমেন্টস গুলো বারবার উপরে উঠে যায়। যেহেতু কমেন্টস গুলো উপরে উঠে যায় আমি এই জন্য মানে সবার কমেন্টস পড়তেও পারলাম না, প্লাস হয়তো সেই ধরনের কি বলবো এটাকে পরামর্শ দিতে পারি নাই। তা আমি সবাইকে অনুরোধ করব যদি সম্ভব হয় তাহলে আমাদেরকে ইনবক্স করলে আমরা ইনবক্সে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সামনে আমরা আবারও আসার চেষ্টা করব ইনশাল্লাহ। তা আজকে আমার মনে হয় আমরা এখানেই শেষ করতে পারি। তাহলে আমার মনে হয় সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন এবং নিরাপদে বাসায় থাকেন। সবাইকে বাসায় থাকার জন্য অনুরোধ করছি। বুশরা, থ্যাংক ইউ অল আমাদের সাথে থাকার জন্য। সবাই সুস্থ থাকো, সেফলি থাকো, সবাই বাসায় থাকো, কারণ একমাত্র বাঁচার উপায় কিন্তু বাসায় থাকা। তো সবার সুস্বাস্থ্য কামনায়, সবার সেফটি কামনায় অনেক আমার অনেক জন্য ধন্যবাদ বুশরা। পুরো। তো সেটাই, অনেক অনেক ধন্যবাদ বুশরা। আমরা বুশরাকে ধন্যবাদ শহীদুল তোমাকেও। আমরা আমরা বুশরাকে নিয়ে সামনে আবারও একদিন আসবো, সেদিন একটু বেশি সময় নিয়ে আসার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। কোথা থেকে কাটে?